এক্ষুনি এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। রান্নাঘর থেকে এক্ষুনি না গেলে এখানে আমার দম বন্ধ হয়ে আমি মরে যাব। আমাকে পালাতে হবে, পালাতে হবে আমাকে এখান থেকে। আরে দরজাটা কোথায় গেল? হ্যাঁ, ওদিকেই তো দরজাটা ছিল। না না, এদিকে তো দেয়াল। তাহলে দরজাটা কোথায়? নিঝুম পথে নিচ্ছি আরো ছায়া হয়ে নেমে আসেরা, অশরীর শ্বাস দেয় পিছুটা, জানালায় বাড়িয়ে দুহাত, বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী চলে এসেছি আপনাদের গল্প শোনাতে। আমাদের আজকের গল্প শ্রী মণিলাল মুখোপাধ্যায়ের কলমে বন্ধ দরজা। সর্বাণী আর মৃন্ময়ী দুই যা। সর্বাণীর ছেলে অপূর্ব আর মৃন্ময়ীর ছেলে সৌরভ। পড়াশোনায় অপূর্ব খুবই ভালো, কোনোবার পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেনি। এ ব্যাপারে অপূর্বর মা সর্বাণীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পড়ার ব্যাপারে পান থেকে চুন ঘষার উপায় নেই, একটু এদিক ওদিক হলেই ছুটে আসে সর্বাণী। অপু, অপু 6টা বাজে, এখনো উঠিসনি? ওঠ ওঠ, কত বেলা হয়ে গেছে বলতো। ছোলা ভেজানো আছে, খেয়ে নিয়ে ব্যায়াম শুরু করো তাড়াতাড়ি। মা আর একটু ঘুমাই না। না না না, ওঠো ওঠো, আর একদম শোয়া নয়। ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। ওদিকে দেখি আবার ভাতটা কত দূর হলো। শুধু পড়ার ব্যাপারেই নয়, অপূর্বর স্বাস্থ্য, খাওয়া দাওয়া, খেলাধুলা, বিশ্রাম সব দিকে সর্বাণীর সজাগ দৃষ্টি। সৌরভ লেখাপড়ায় তত ভালো নয়, পরীক্ষায় পাশ করে ঠিকই, কিন্তু গর্ব করার মতো কিছু নয়। একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করা যায় ছেলেদের প্রতি দুই মায়ের আচরণের মধ্যে। সর্বাণী পড়াশোনার ব্যাপারে সৌরভকেও ছেড়ে কথা বলতো না, কারণ পড়াশোনার ব্যাপারে সে তো খুবই স্ট্রিক্ট। সৌরভ, সকাল সকাল বই নিয়ে না বসে টিভি দেখছিস? রেজাল্টটা তো ভালো করতে হবে নাকি বাবা? মৃন্ময়ী কিন্তু ঠিক উল্টো। সর্বাণী অপূর্বকে কড়া কথা বললেই মৃন্ময়ী আশকারা দেয়। আহা দিদি, একটু ঘুমোবে না, বাচ্চা ছেলে। না ছোট, ওদিকে তুই যা, দেখ সৌরভকে, ও টিভি দেখছে সকালে উঠে, বই নিয়ে না বসে। তুই যা ওদিকে, ওকে রেডি কর, আমি রান্নাটা দেখে নিচ্ছি। অপূর্বর খেলে আসতে দেরি হলে বলতো, বাচ্চা ছেলে, তা তো একটু খেলবে বই কি, দিন রাতই তো পড়ছে। অপূর্ব বেশি টিভির কাছে গেলে সর্বাণী অপূর্বকে বকাবকি শুরু করলে মৃন্ময়ী ছুটে এসে বলতো, অপু, তুই টিভির কাছে যাচ্ছিস কেন? মা আজকের ম্যাচটা। না 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 না, কোনো ম্যাচ না, শিগগিরই যাও, শিগগিরই পড়তে বসো, এক্ষুনি যাও। কোনো ম্যাচ ফ্যাচ চলবে না। দেখুক না গো একটু টিভি, ছেলেটার তো একটু বিশ্রামেরও দরকার, ওরও তো একটু আনন্দ করতে ইচ্ছে করে। অপূর্বর প্রতি মৃন্ময়ীর এহেন আচরণ দেখে সর্বাণী ছাড়া সবাই ভাববে মৃন্ময়ীর ভালোবাসা অপূর্বর প্রতি নিজের ছেলে সৌরভের চেয়ে কিচ্ছু কম নয়। সবাই বলা বলিও করে, কাকিমা নয় যেন নিজের মা। অপূর্বর বাবা নিরঞ্জনও মৃন্ময়ীকে একটুও সন্দেহ করত না, বরং সর্বাণীর কড়াকড়ির জন্য মনে মনে রাগ করত। বকাঝকা করলে নিরঞ্জন সামনে থাকত না, সেখান থেকে সরে পড়ত। সর্বাণী কিন্তু বুঝতে পেরেছিল অপূর্বর প্রতি মৃন্ময়ীর বাড়াবাড়ি রকমের ভালোবাসার পিছনে আছে ঈর্ষা। ওরা আশকারা অপূর্বর পাপ পিছলে যাওয়ার পথ, অথচ কেউ বুঝতে পারবে না মৃন্ময়ীর মনের কথা,
এমনকি অপূর্বও নয়। মৃন্ময়ী চায় অপূর্বর ভবিষ্যৎকে রক্ত মাংস সমেত চিবিয়ে খাওয়া। সর্বাণীর মুশকিল হলো কি, ও কাউকে, এমনকি অপূর্বর বাবা নিরঞ্জনকেও বোঝাতে পারত না যে মৃন্ময়ী অপূর্বর ক্ষতিই চায়, ভালো চায় না মোটেই। সর্বাণী যখন নিরঞ্জনের সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা বলে, মৃন্ময়ী আড়াল থেকে সব শোনে আর সাফল্যের আনন্দে হাসতে হাসতে গড়িয়ে যায়। আমি তোমাকে বারবার বলছি, ছোটর এটা মুখোশ, ও কখনো অপুর ভালো চায় না, তাই এইসব বলে ওকে আশকারা দেয়। চুপ করো, চুপ করো, এসব বলো না তো। ছোট বৌমা শুনতে পেলে কি ভাববে বলো তো? আরে এতে তো আমাদেরই ভাই ভাইয়ের সম্পর্ক খারাপ হবে। আর তুমি না অপুকে নিয়ে বড্ড বেশি কড়াকড়ি করো। ছেলেটার এবার দম বন্ধ হয়ে যাবে তোমার এই শাসনের ঠেলায়। বরদাকে যতই বোঝানোর চেষ্টা করো দিদি, সেগুলি বালি, উল্টে তুমি খারাপ হবে। আমার সাথে টক্কর নেওয়া অত সহজ না। সেদিন অপূর্ব স্কুল থেকে ফিরে খেলতে গিয়েছিল। ফিরতে মিনিট 20 দেরি হয়েছে। ছুটে যায় সর্বাণী। কিরে অপু, কত দেরি করে ফেললি বলতো? 6টা থেকে পড়তে বসার কথা তো। খেলতে শুরু করলে আর হোশ থাকে না, তাই না? আহা দিদি, ও তো বকছো কেন? তা বলে একটু খেলবে না? তুমি অযথা ওকে বড্ড শাসন করো। আমি তো সৌরভকে বলেছি নিশ্চয়ই খেলবি। একটু আধটু খেললে কি ক্ষতিটা হবে শুনি? একটু আধটু নয় ছোট, 20 মিনিট আরাম আলস্যকে প্রশ্রয় দিলে ওরা ঘাড়ে চেপে বসবে। নিরঞ্জনও বাদানুবাদের মধ্যে জড়িয়ে পড়ে। কি হলো কি সর্বাণী? আরে এত চেঁচামেচি করছো কেন একটা সামান্য ব্যাপার নিয়ে? আর তুমি যেটা বলছো সেটাও ঠিক নয়। আরে বৌমা তো ঠিকই কথা বলেছে, এত বেশি শাসনও ঠিক না। সর্বাণী গম্ভীর হয়ে যায়, মনে মনে আহত হয়ে বলে, ঠিক নয়? আরে একটা রুটিন অনুযায়ী না চললে ক্ষতি হবে। একটু আধটু এদিক ওদিক হলে কিছু হবে না। রাগ করো না দিদি, তোমার সবটাতেই বাড়াবাড়ি। আরে আমারও একই কথা, অত বাড়াবাড়ি ভালো নয়। আমার ভুল হয়ে গেছে মা, আমায় ক্ষমা করে দাও। আমার জন্য তোমরা দয়া করে অশান্তি করো না মা। আমি এক্ষুনি পড়তে বসছি। দেখলে দেখলে সর্বাণী, তোমার জন্য ওই অপুর মনের ওপর কতটা চাপ পড়ছে। কি ভীষণ অসহায়ের মতো কথাগুলো বলল। আরে বুঝছো না তুমি কেন? এইভাবে চললে ওর পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে যাবে, সারাক্ষণ খালি আতঙ্কেই ভুগবে। ধুর, কাকে কি সব বলছি। ধুর ধুর ধুর, যাকগে আমি বেরোচ্ছি, আমি ক্লাবে যাচ্ছি একটু। সামান্য ব্যাপারটা ক্রমশ আরও খারাপের দিকে যখন এগোতে লাগল, তখন নিরঞ্জন ক্লাবে চলে গেল। অপূর্ব ঘরের দরজা বন্ধ করে পড়তে বসল, আর সৌরভ ওর বাবার সঙ্গে টিভি দেখতে লাগল। সর্বাণী যখন নিরঞ্জনকে আসল ব্যাপারটা বোঝাতে ব্যর্থ হল, তখন একটা তীব্র মানসিক যন্ত্রণায় ভুগতে লাগল। মৃন্ময়ী এটা লক্ষ্য করল, তারপর সর্বাণীর সামনে জয়ের গর্বে এমন হাসতে শুরু করল যে সর্বাণীর সারা গাটা চিরবির করতে লাগল। মৃন্ময়ীকে দেখে ওর মনে হল ও একটা রাক্ষসী, মায়াবিনীও স্নেহের ছদ্মবেশ ধরে অপূর্বর হাড়গুলোকে চিবোচ্ছে। দিদি সত্যি মৃন্ময়ীর হাসিটা কি বিশ্রী, কি ভীষণ সাংঘাতিক। মৃন্ময়ীর এই হাসিটা সর্বাণীর কাছে ভীষণ রকমের অস্বাভাবিক ঠেকে।
মৃন্ময়ীর দাঁতগুলো কি ভয়ঙ্কর লাগছিল, আর তার মাঝে মাঝে লাল টুকটুকে রক্তও যেন দেখতে পেল ও। সর্বাণীর ভয় হয়, একটা দারুণ আতঙ্ক যেন ওকে গ্রাস করে। মৃন্ময়ী হাসি থামায়, তারপর ক্রূর দৃষ্টিতে সর্বাণীর দিকে চায়। চোখ দিয়ে ঝরছে আগুন। সে বলল, কি হলো, জিততে পারলে না তো? তুমি কি ভেবেছ অপূর্বকে আমার হাত থেকে বাঁচাতে পারবে? কারো সাধ্য নেই তোমার ছেলেকে রক্ষা করে। শিউরে উঠে সর্বাণী বলে, কে তুই সর্বনাশী? কি চাস তুই? আমি চাই তোমার অপূর্বর জীবনটাকে কড়মড় করে চিবিয়ে খেতে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই চাই। ও পথে পথে ভিক্ষে করবে, আর তাই দেখে আমি 2 হাত তুলে নাচব। তারপর একদিন যখন বাড়িতে কেউ থাকবে না, ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাবে চারধার, আমি চুপি চুপি ওর ঘরে ঢুকব। তারপর না, চুপ কর, চুপ কর তুই শয়তানি। সত্যি করে বল তুই কে? কে তুই? মা, তুমি চিৎকার করলে? কি হয়েছে তোমার মা? কি হয়েছে? সর্বাণী এত জোরে চিৎকার করে ওঠে যে ওর চিৎকার শুনে অপূর্ব পড়ার ঘর থেকে বেরিয়ে এসে সর্বাণীকে এই প্রশ্ন করে। কিন্তু মৃন্ময়ী সর্বাণীকে কথা বলতে না দিয়ে অপূর্বকে বলে, দেখ না বাবা, তোর মাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না যে পড়াশোনার সঙ্গে একটু একটু আনন্দও করতে হবে বই কি। তাছাড়া যারা পড়াশোনা করে তারা খেলাধুলোও করে, যে রাঁধে সে কি চুল বাঁধে না? মা, আমি পড়তে যাচ্ছি। হ্যাঁ 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 বাবা, তুই পড়তে যা বাবা, পড়তে যা তুই। বলছি সেই থেকে অত চিৎকার চেঁচামেচি করো না, অপু পড়ছে। তা তোর মা তো কিছুতেই শুনবে না। যাকে যাক, আমি যাই বাবা, অনেক কাজ পড়ে আছে। দিন 2 পরের কথা। রাত তখন 10:30। এক আকাশ মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে সন্ধে থেকে। একটা কনকনে ঠান্ডা হাওয়া বইছে। যে যার বিছানায় শুয়ে পড়েছে। শুধু সর্বাণী খাওয়া দাওয়ার পর রান্নাঘর পরিষ্কার করছে, আর অপূর্ব পড়ছে। একসময় ওরও 2 চোখ ঘুমে জড়িয়ে এলো। টেবিলের ওপর মাথাটা রেখে ঘুমিয়ে পড়ল অপূর্ব। আর ঠিক তারপরেই মৃন্ময়ী ওর ঘর থেকে বেরিয়ে এলো চুপি চুপি, ঢুকে পড়ল অপূর্বর পড়ার ঘরে। পা টিপে টিপে এগিয়ে গেল অপূর্বর টেবিলের কাছে। এরপর মাথাটা ওর চোখের কাছে নিয়ে যায়। সর্বাণী রান্নাঘরের কাজ সেরে অপূর্বর পড়ার ঘরে পা দিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল। দেখল মৃন্ময়ী অপূর্বর মাথার ওপর হুমড়ি খেয়ে পড়ে ওর দিকে চেয়ে আছে কটমট করে। চিৎকার করে ওঠে সর্বাণী, মৃন্ময়ী! তড়িৎ গতিতে মৃন্ময়ী ঘর থেকে বেরিয়ে যায়। যাবার আগে সর্বাণীর চোখ দুটোর সামনে মুখটা নিয়ে যায়। কি ভয়ঙ্কর চাহনি, চোখ দুটো যেন জ্বলছে। এরপর হাওয়ার বেগে ঢুকে পড়ে নিজের ঘরে। ঘরে খিল দেওয়ার শব্দ বাইরের বাতাসের গর্জনকেও ছাপিয়ে যায়। সর্বাণী নিরঞ্জনকে ঘটনাটা বলল। তুমি বুঝতে পারছো না। তুমি কেন, তোমরা কেউই বুঝতে পারছো না। মৃন্ময়ী খুব ভয়ঙ্কর। ও আজই অপুর ক্ষতি করে দিতে পারত। যে দৃষ্টি আমি দেখেছি ওর চোখে, উফ, কি ভয়ঙ্কর। সর্বাণী, তুমি কি বলছো বলো তো? তোমার মতে এই মৃন্ময়ী কোনো পিশাচিনী, মায়াবিনী, যে রূপ ধরে আছে মানুষের, আর এখানে এসেছে আমাদের অপুর ক্ষতি সাধন করতে? কি যে বলো! তুমি বিশ্বাস করছো না আমার কথা, তাই তো? কি বলি বলো তো? তোমার না মৃন্ময়ী ফোবিয়া হয়েছে।
এই শোনো শোনো, বৌমা অপুকে ওই সৌরভের থেকে কিছু কম ভালোবাসে না, তাই হয়তো দেখতে গেছিল তোমার মতোই। তাহলে ওইভাবে কেন দেখছিল? আর কিন্তু আর কোনো কিন্তু কেন নয়, এবার ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সর্বাণীর মানসিক যন্ত্রণা বেড়ে যায়। কেউ ওর কথা বুঝতে চাইছে না। সকালে জল খাবার দেওয়া হলো, মুড়ির সঙ্গে তেলে ভাজা। অপূর্বর বাটিতে বেশ কটা চপ। অপূর্ব তেলে ভাজা খুব ভালোবাসে। মৃন্ময়ী বাটিটা সামনে রেখে অপূর্বর মাথায় হাত বুলোতে বুলোতে বলে, অপু, খেয়ে নে বাবা, তোর কাকা এনেছে, তুই ভালোবাসিস তো তাই। তাড়াতাড়ি খা, এক্ষুনি আবার তোর মা এসে বারণ করবে। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। হ্যাঁ হ্যাঁ, দাও দাও। মৃন্ময়ীর কথাটা শেষ হতে না হতেই সর্বাণী ঝড়ের বেগে ঘরে ঢুকে ছোঁ মেরে বাটিটা কেড়ে নিয়ে বলে, এতগুলো তোর শরীর খারাপ করবে বাবা, সামনেই পরীক্ষা। খেলেই বাকি দিদি, একদিন দুটো চপ বেশি খেলেই কি শরীর খারাপ করবে? ছেলেটাকে কি তুমি দুটো খেতেও দেবে না? বৌমা আমার সাক্ষাৎ অন্নপূর্ণা, বুঝলে সর্বাণী? অপুকে ও কিন্তু কারোর চেয়ে কম ভালোবাসে না। দাও না ও মা, দাও না প্লিজ, আমি সব কটা খাবো। অসুখ করবে বাবা, খাস না। তুমি কি আমাকে খেতেও দেবে না? মৃন্ময়ী সর্বাণীর হাত থেকে বাটিটা কেড়ে নিয়ে অপূর্বকে দিয়ে বলে, তুই খা বাবা, বেচারা চপ কত ভালোবাসে। আমি বলছি তুই খা, কিচ্ছু হবে না। রান্নাঘরে এলো সর্বাণী। একটু পরেই মৃন্ময়ী ঢুকে মিটিমিটি হেসে সর্বাণীর দিকে চেয়ে বলল, নিচে দাঁড়িয়ে থেকে অপুকে খাইয়ে এলাম সবগুলো। এরপর কি হবে বুঝতে পারছো? ও মা, তখনই বলেছিলাম, দেখেছিস তো কি হলো? আমি তখনই বলেছিলাম এতগুলো খাস না। দেখ তো এবার কি হবে, পরীক্ষা সামনে। পেটটা খুব ব্যথা করছে মা। বুঝতে পারছি বাবা, আমি তখনই তোকে বারণ করলাম। আচ্ছা দাঁড়া বাবা, ওষুধ দিচ্ছি, দাঁড়া, ঠিক হয়ে যাবে বাবা আমার। অপূর্বর শরীর খারাপ হলো। সর্বাণীর যত্নে সেরে উঠল ঠিকই, তবে পড়াশুনোর বেশ কিছুটা ক্ষতি হলো। দিন সাতেক পরের কথা, গণিতে অপূর্ব একটু পিছিয়ে পড়েছে। সর্বাণী নিরঞ্জনকে বলল, শোনো, ওপর একজন গণিতের মাস্টার মশাই চাই। তুমি একবার জনার্দন বাবুর কাছে যাও না। সপ্তাহে একটা দিনও যদি অপুকে বাড়িতে এসে পড়ান, তাহলে গণিতে ভালোই করবে। আমিও সেরকমই ভাবছিলাম। বেশ, আমি আজই যাব জনার্দন বাবুর কাছে, যাতে উনি ওই সামনের মাস থেকেই পড়ানো শুরু করেন। সেই ব্যবস্থাই করব। নিরঞ্জনবাবু করলেনও তাই ব্যবস্থা। কিন্তু কথা তো চাপা থাকে না। মৃন্ময়ী সব শুনল। কিছুক্ষণ কি সব ভাবল। ঈর্ষায় মনটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তার মনে মনে সে ভাবল, একটা কিছু করতেই হবে। জনার্দন বাবুর কাছে অপুকে কিছুতেই পড়তে দেওয়া যাবে না। আমার সৌরভ কি পিছিয়ে থাকবে? আর চোখের সামনে অপু বড় মানুষ হবে? না, কিছুতেই আমি হতে দেব না। নির্দিষ্ট দিন এলো। নিশ্চিন্ত সর্বাণী ও নিরঞ্জন। কিন্তু সময় পেরিয়ে গেলেও জনার্দনবাবুর দেখা নেই। সর্বাণী টেনশনে ঘরবার করছে। কি ব্যাপার বলো তো, জনার্দন বাবু এখনো আসছেন না কেন? দেখি একবার সদর দরজার কাছে গিয়ে। বাড়ি চিনতে অসুবিধে হচ্ছে না তো? আরে আসবে গো, আসবে, উনি আসবেন। হয়তো কোনো ছাত্র পড়াতে গিয়ে দেরি হচ্ছে। আর বাড়ি তো উনি ভালো করেই চেনেন। উনি যখন কথা দিয়েছেন তখন ঠিক আসবেন। এই তুমি একটু শান্ত হয়ে বসো তো। ঠিক এই সময় জনার্দনবাবু বাড়িতে ঢোকে। নিরঞ্জন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে
এগিয়ে যায় সর্বাণীর সাথে ওনাকে অভিবাদন জানাতে। নিরঞ্জন বাবু, বাড়ি আছেন নাকি? ওই ওই বোধহয় এলেন। উফ, শান্তি। দেখলে তো, বললাম আসবেন। এই বেকার তুমি এত টেনশন করো। এই আসুন মাস্টার মশাই, আসুন আসুন, চলুন। এই বৈঠকখানায় পড়বে তো সর্বাণী? হ্যাঁ হ্যাঁ, বৈঠকখানায়। আসুন মাস্টারমশাই। না, শোবার ঘরে। মৃন্ময়ী বেরিয়ে এসে বলে। সর্বাণী বলে ওঠে, বৈঠকখানাতেই ভালো, নিরিবিলি হবে। না না, আমি বলছি শোবার ঘরে যখন, তো শোবার ঘরেই পড়বে। সবার দিকে তাচ্ছিল্যের ভঙ্গিতে চেয়ে বলে ওঠে মৃন্ময়ী। জনার্দনবাবু এমতো অবস্থায় মৃন্ময়ীর দিকে চেয়ে বলেন, তাই হবে, শোবার ঘরেই পড়বে। জনার্দনবাবু মৃন্ময়ীর ঘরের দিকে এগোতেই সর্বাণী বলল, ওদিকে কোথায় যাচ্ছেন? অপু তো এ ঘরে আছে। অপুকে তো নয়, মৃন্ময়ী দেবী বললেন অপু পড়বে না, সৌরভকে পড়াতে হবে। আচ্ছা, নমস্কার। চলুন মৃন্ময়ী দেবী। থ হয়ে দাঁড়িয়ে থাকে নিরঞ্জন আর সর্বাণী। সপ্তাহ দুয়েকও কাটল না, হার্ট অ্যাটাকে মারা গেল সর্বাণী। সংসারটা যেন চলতে চলতে হঠাৎ থেমে যাবার উপক্রম হল। সুবিধে হল মৃন্ময়ীর। নিরঞ্জন বাইরে যায় কাজে। রাহুর মতো সে ধীরে ধীরে অপূর্বকে গ্রাস করতে এলো। লাটাইয়ের সুতোর মতো প্রশ্রয়ের মাত্রাটা বাড়াতে লাগল। ফলে প্রলোভনের ফাঁদে পা দিয়ে বসল অপূর্ব। নিত্য নতুন বন্ধুবান্ধব জুটতে লাগল। টিভি খুলে ক্রিকেট ম্যাচ দেখতে বসে সন্ধেবেলা, বই নিয়ে না বসে। খেলার মাঠ থেকে ফিরে আসতে দেরি হয়। মৃন্ময়ীর আশকারায় জোঁকের মতো প্রলোভন ওর রক্ত চুষতে শুরু করল। ওর দুর্বলতা ক্যান্সারের মতো বেড়ে চলল। গণিতে ফেল করল অপূর্ব। তুই তুই অঙ্কে ফেল করে গেলি কি করে অপু? তোকে বারবার বলছি অঙ্কটা প্র্যাকটিস কর, সময় নষ্ট করিস না। আর তুই তুই ফেল করে গেলি। এই তোকে নিয়ে কি করবো বলতো? কি করবো তোকে নিয়ে? মাথায় হাত দিয়ে বসল নিরঞ্জন। সর্বাণীর অভাবটা হাড়ে হাড়ে বুঝতে পারল সে। সজল চোখে স্ত্রীর ফটোর সামনে দাঁড়িয়ে বলল, আমায় ক্ষমা করো সর্বাণী। তুমি আমায় অনেকবার সত্যিটা বোঝাতে চেষ্টা করেছিলে, কিন্তু আমি নির্বোধের মতো তোমাকে অবিশ্বাস করেছি। তোমার অপুকে আমি মানুষ করতে অসফল হচ্ছি। তোমার অভাব আমি প্রতি মুহূর্তে উপলব্ধি করছি। তুমি যেখানেই থাকো সর্বাণী, তোমার অপুকে তুমি একটু দেখো। অ্যালার্ম ঘড়িটার মাথাটা টিপে টেবিলের এক পাশে সরিয়ে রেখে শুয়ে পড়ল অপূর্ব। ঘুমটা আজকাল আগের চেয়ে বড্ড বেড়ে গেছে। ভোরবেলা আর ওঠাই হয় না। ভোর 5টা, বাড়ির সবাই ঘুমোচ্ছে। বাইরে তখনও ফিকে অন্ধকার। হঠাৎ প্রচণ্ড শব্দে বেজে উঠল অ্যালার্ম। ধর্মর করে উঠে বসে দুহাতে চোখ রগড়ায় অপূর্ব। অ্যালার্ম ঘড়িটার দিকে চোখ যেতেই ত্রস্ত পায়ে এগিয়ে যায় ঘড়িটার দিকে। না তো, কাল রাতে অ্যালার্ম ক্লকটা তো বন্ধ করে শুয়েছিলাম, আর আজ তো সেই রকমই আছে। তাহলে অ্যালার্মটা বাজলো কিভাবে? অ্যালার্ম তো বেজেছেই, তার শব্দেই তো আমার ঘুমটা ভাঙলো। কি হলো ব্যাপারটা কিছুই তো বুঝতে পারছি না। মানে মায়ের ছবিটার দিকে তাকায় অপূর্ব। আজই ওর প্রথম মনে হচ্ছে
মায়ের দু চোখে যেন স্নেহ, ভালোবাসার বন্যা। আপন মনেই বলল অপূর্ব, মাগো, পড়তে বসছি মা। আগে তোমায় ভুল বুঝেছিলাম, তাই তুমি অভিমান করে আমায় ছেড়ে চলে গেলে মা। কথা দিচ্ছি মা, আর তোমায় কখনো কষ্ট দেব না, কখনো না। মৃন্ময়ী লক্ষ্য করল অপূর্ব আবার আগের মতো সিরিয়াস হয়ে উঠেছে। মনে মনে প্ল্যান আঁটে কি করে ওর উন্নতির পথে কাঁটা ছড়িয়ে দেওয়া যায়। এই তেলে ভাজাগুলো অপুকে খাইয়ে ওর শরীর খারাপ করব আজকেই। এক ডিশ তেলে ভাজা নিয়ে রান্নাঘর থেকে বেরোতে যাবে, হঠাৎ বাতাসের ঝাপটায় ডিশটা হাত থেকে ছিটকে পড়ল। অমনি চিৎকার করে ভয়ে কাঁদতে শুরু করলো মৃন্ময়ী। ও মা গো, হে কি হলো? ডিশটা পুড়ে, ও বাবা গো, কি লাগলো! মরণ দশা, আর পরে না বাবা। অপূর্ব স্কুল থেকে ফেরার সময় হয়েছে। মৃন্ময়ী টেবিলের ওপর খাবার রেখে দিল আর এক গ্লাস জল। জলের সঙ্গে মিশিয়ে দিল ঘুমের ট্যাবলেট আর মনে মনে বলল, তেলে ভাজাটা না হয় খাওয়াতে পারিনি, কিন্তু এই জলটা তো খেতেই হবে। আর খাওয়ার সাথে সাথেই দু চোখ জুড়ে নেমে আসবে ঘুম। দেখবো কিরকম পড়াশোনা করতে পারে, সিরিয়াস হয়েছে। অপূর্ব এসে ওর জন্যে রাখা হালকা খাবার খেয়ে গ্লাসের ঢাকা খুলে দেখল জল নেই। যা, গ্লাসে তো জল নেই। কাকিমা বোধহয় জল রাখতে ভুলে গেছে। ঠিক আছে, আমি নিজেই গড়িয়ে নিচ্ছি। যাই, এবার খেলতে যাই। পাশে রাখা জাগ থেকে জল গড়িয়ে খেয়ে অপূর্ব খেলতে গেল। কিছুক্ষণ পরেই ফিরে এসে পড়তে বসল। মৃন্ময়ী মাঝে মাঝে এসে দেখে যায় আর রান্নাঘরে বসে ভাবে, কি হলো ব্যাপারটা? এমনটা তো হবার কথা নয়। এতক্ষণে তো ঘুমিয়ে পড়ার কথা। ওষুধটা কি ঠিকভাবে গলেনি? না, আমি তো নিজে ভালো করে মিশিয়ে দিয়ে এলাম। এইটাও কি হজম করে ফেললো? কি হচ্ছে আজকে? একটা প্ল্যানও আজকে সাকসেসফুল হচ্ছে না কেন? এই যা, এক্ষুনি আবার লোডশেডিং হতে হলো। দেশলাইটা কোথায় গেল? তোর ভালো লাগে না, উফ, পাচ্ছি না কেন। ঠিক এই সময় লোডশেডিং হওয়াতে অন্ধকারে মৃন্ময়ী দেশলাই নেবার জন্যে হাত বাড়ায়, কিন্তু ওর মনে হলো দেশলাইটা সরে গেল। উঠে পড়ে হাতড়ে হাতড়ে ঘরের কোণে গেল। ওইখানেই লণ্ঠন থাকে, কিন্তু অনেক খুঁজেও লণ্ঠন পেল না। উফ, দেশলাইটা হাত লেগে কোথায় যে সরে গেল। যাই, লণ্ঠনটা নিয়ে আসি। আরে, লণ্ঠনটা আবার গেল কোথায়? এইখানেই তো থাকে। না, এখানেও তো নেই। কি হচ্ছে কি এসব? কি যে হচ্ছে, পাচ্ছি না কেন। আমার শরীরটা এরকম করছে কেন? আমার কেন হঠাৎ করে গাটা এরকম ছমছম করছে কেন? কোথাও মনে হচ্ছে যেন কেউ একটা
দাঁড়িয়ে আছে, কেউ দেখছে আমাকে ওখানে দাঁড়িয়ে। কে কে ওখানে? এক্ষুনি আমাকে এখান থেকে পালাতে হবে। রান্নাঘর থেকে এক্ষুনি না গেলে এখানে আমার দম বন্ধ হয়ে আমি মরে যাব। আমাকে পালাতে হবে আমাকে এখান থেকে। আরে দরজাটা কোথায় গেল? হ্যাঁ, ওদিকেই তো দরজাটা ছিল। না না, এদিকে তো দেয়াল। তাহলে দরজাটা কোথায়? জানলা কোথায়? জানলা কোথাও কিছু নেই। জানলা নেই কেন? কোথায় জানলাটা? ওদিকে তো দরজা, এদিকে দেয়াল, সব দিকে দেয়াল। দরজাগুলো কোথায় গেল কোথায় দরজাগুলো? জানলা নেই, দরজা নেই, চারিদিকে শুধুই দেওয়াল, বেরোবার কোনো পথই নেই। হঠাৎ মনে হলো কে যেন হাসছে। কান খাড়া করে শোনেও। মৃন্ময়ী, কে তুমি? কে হাসছে ওরম করে? কে তুমি? না না, কেউ হাসছে না তো। কেউ হাসছে না। ইলিয়াস অনেক বড় লোক ছিল, অপূর্ব পড়ছে। গরু ছিল। তাহলে তারপর ইলিয়াসরাও কারেন্ট তো যায়নি, ইলিয়াসের বইয়ের নাম কিন্তু এখানে শুধু এত অন্ধকার কেন? রান্নাঘরের বাল্বটা কি কেটে গেছে? কিন্তু দরজা কই? দরজাটা কোথায়? আমি এখান থেকে বেরোতে পারছি না কেন? এই অন্ধকার থেকে আলোতে কেন আমি যেতে পারছি না? কেউ শুনতে পাচ্ছ? আমার একটু আলো দেখাও না। অপু, শুনতে পাচ্ছিস বাবা? একটু আলোটা নিয়ে আয় না। আমি দরজা খুঁজে পাচ্ছি না। বাঁচাও! কে কোথায় আছো? আমায় বাঁচাও! আমি দরজা খুঁজে পাচ্ছি না। কে কোথায় আছো? দরজা কোথায়? আমায় বাঁচাও! এই অন্ধকার থেকে ওধারের আলোর মধ্যে যাবার দরজাটা কিছুতেই খুঁজে পেল না সে। আসলে এই অন্ধকার যে তার মনে, ঈর্ষার অন্ধকার, অন্যের ক্ষতি সাধন করার অন্ধকার, যা বহু বছর ধরে একটু একটু করে জমাট বেঁধে এখন সম্পূর্ণরূপে এক দুর্ভেদ্য কঠিন দেয়ালের ন্যায় তার সামনে এসে উপস্থিত হয়েছে, যেখান থেকে আলোর পথে যাবার কোনো দরজা নেই। চিৎকার করে কাঁদতে শুরু করল মৃন্ময়ী। সকলকে ডাকতে চেষ্টা করল, কিন্তু তার কণ্ঠস্বর কারুরই শ্রুতিগোচর হল না। জ্ঞান হারালো সে তখন। আজও মানসিক হাসপাতালের ঘরে মৃন্ময়ীর চিৎকার শোনা যায়। দরজা কোথায়? দরজা! আমি ঘর থেকে বেরোতে চাই। কে কোথায় আছো? এই অন্ধকার থেকে আমাকে বের করো। আলো দেখাও না, একটু আলো দেখাও। কোথায় দরজা? কে আমার দরজা নিয়ে গেল? আমার ঘরের দরজা কে নিয়ে গেলে? কোথায় আছো? আলো দেখাও। দরজাটা, আমার ঘরের দরজা কে নিয়ে গেলে? আমাকে বের করো। শুনছিলেন লেখক মণিলাল মুখোপাধ্যায়ের কলমে বন্ধ দরজা। গল্পের বিভিন্ন চরিত্রে সৌরভ, সুকন্যা, ভিভান্ত, অঙ্কিত ও আমি পৌলমী। শুনতে থাকুন আরও ভালো ভালো গল্প, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।